কে এবার চীন জাতিসংঘ এবং ট্রাম্পের ঘোষণায় আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা। এবার কঠিন আন্দোলনের মুখে অবশেষে ক্ষমতা হারিয়ে গ্রেপ্তার হলেন ডক্টর ইউনূস। দর্শক, বিস্তারিত জানতে দেখতে থাকুন। তার একেবারে স্টার্টিং এর বাঁশি বাজতে চলেছে। বাংলাদেশ ভারত বর্ডারে তুলকালাম কাণ্ড কিন্তু শুরু হয়ে গেছে। বাংলাদেশের আরো কাছাকাছি চলে এলো ভারতীয় সেনাবাহিনী। চিকেন নেককে কেন্দ্র করে ভারতীয় সেনাবাহিনী চারপাশ দেখিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ সীমান্ত দিয়েও ঘিরছে। কোনো রকমের উস্কানি হলেই একদম ফাটিয়ে দেবে। দর্শক, অত্যন্ত বিপদের একটা খবর। সেটা হচ্ছে পঞ্চগড় সীমান্তে ভারতের নতুন সেনাঘাঁটি, কুড়িগ্রাম সীমান্তে সেনা স্টেশন। বাংলাদেশকে কাবু করার একটা লক্ষ্য, সেই লক্ষ্যে দুইটা সামরিক স্থাপনা করেছে। যে খবর গোটা দেশকে কালকে চমকে দিল তা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর। কালকে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের সেনা ছাউনি থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করলো ভারতীয় জওয়ানরা। যদি আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের প্রস্তুতি হয়, তাহলে জেনে রাখবেন গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশে। এবং তখন অর্থাৎ গৃহযুদ্ধ, সেই পরিস্থিতি এলে ভারত নেমে পড়বে তার খেলায়। শেখ হাসিনা ডক্টর ইউনূস সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন যে তার এই বিচার প্রক্রিয়াকে কেন ইউনূস সরকার একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, মানে জাতিসংঘের আইসিসিতে কেন নিয়ে যাচ্ছে না, এবং সেখানে গেলেই প্রমাণিত হবে শেখ হাসিনার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ার্ডের প্রথম ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই। সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকারে আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই। দর্শক, আমরা ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না, আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের আরো কাছাকাছি চলে এলো ভারতীয় সেনাবাহিনী। কোনো রকমের উস্কানি হলেই একদম ফাটিয়ে দেবে। বাংলাদেশ গত 15 মাসে আভ্যন্তরীণভাবে খুব করুণ অবস্থার মধ্য দিয়ে আছে, এবং শুধু তাই নয়, নিরাপত্তা থ্রেটে পড়ে গেছে দারুণভাবে। বাংলাদেশে পাকিস্তানিদের লাফঝাপ, পাকিস্তান আইএসআই লাফঝাপ, পাকিস্তান জঙ্গি গোষ্ঠীর লাফঝাপ, এই লাফঝাপ এবং ভারতকে উস্কানি দেওয়া, এই সব কিছু মিলিয়ে ভারত কিন্তু ব্যাপক প্রস্তুতি, চারিদিকে শোরগোল পড়ে গেছে। এগুলো বলছি হয়তো অনেকে মনে করতে পারেন বা মনে করেন, যারা খোঁজ খবর রাখেন তারা জানেন, কিন্তু যারা খোঁজ খবর রাখেন না তারা মনে করেন যে রূপকথার গল্প নয়। আমি যে কথাগুলো বলছি যে এই কথাগুলো সত্য কথা। ভারতীয় সেনাবাহিনী আরো কাছাকাছি কিভাবে এলো? সম্প্রতি খবর পাওয়া গেল যে ভারতের উত্তর দিনাজপুরের চোপড়া এবং আসামের ধুবড়িতে ভারতীয় সেনাবাহিনীর নতুন আরো দুটি, যেগুলো চিকেন নেক থেকে খুব কাছাকাছি, চিকেন নেকটা এই মুহূর্তে খুব আলোচিত, চিকেন নেক থেকে কাছাকাছি দুটো স্থানে ভারতীয় সেনাবাহিনীর সেনা ঘাঁটি স্থাপন করা হলো। এগুলোর প্রমাণ আপনি যদি ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়া পেজে যান, তাহলে ইস্টার্ন কমান্ডের যে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল RC তেওয়ারি, তিনি গতকালকে বৃহস্পতিবার এই দুই বেস ক্যাম্প পরিদর্শন করেছেন। এই দুটো বেস ক্যাম্পের সঙ্গে আরো একটি বেস ক্যাম্প আছে, যদিও সেটি বাংলাদেশ সীমান্তের সাথে সেই রাজ্যটি নয়, বিহারের কিষানগঞ্জে। বিহারের কিষানগঞ্জ আর্মি বেস ক্যাম্পটাও চিকেন নেক থেকে খুব বেশি দূরে নয়। কিষানগঞ্জের দূরত্ব 152 থেকে 180 কিলোমিটারের মধ্যে, আসামের ধুবড়ির দূরত্ব 222 থেকে 240 কিলোমিটারের মধ্যে, আর উত্তর দিনাজপুরের চোপড়ার দূরত্ব মাত্র 52 কিলোমিটারের মধ্যে। এইরকম ডিস্টেন্সে ইন্ডিয়ান আর্মির নতুন নতুন বেস ক্যাম্প হচ্ছে। এই খবরগুলো সোশ্যাল মিডিয়াতে তো এসছে। ভারতীয় ইংরেজি দৈনিক শতবর্ষী পুরনো ডেকান ক্রনিকেল একটা রিপোর্টও করেছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি উত্তর দিনাজপুরের চোপড়া ঘাঁটি বৃহস্পতিবার পরিদর্শন করেন ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল RC তেওয়ারি। এক্স পোস্টে এবং ফেসবুক পোস্টে লেখা হয়, হ্যাশট্যাগ চোপড়া ডিফেন্স ল্যান্ডে মোতায়েন করা হ্যাশট্যাগ ব্রহ্মস্ত্র কর্পস এর সেনা সদর পরিদর্শন করেছেন লেফটেন্যান্ট জেনারেল RC তেওয়ারি, আর্মি কমান্ড ইস্টার্ন।
তিনি এ সময় সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং স্বল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপন এবং কার্যক্রম চালানোয় তাদের পেশাদারিত্ব এবং ক্লান্তিহীন প্রচেষ্টার প্রশংসা করেন। উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জের ক্ষেত্রে তাদেরকে অপারেশনাল প্রস্তুতি এবং সক্রিয় থাকার জন্য সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার আহ্বান জানান। এতে আরো বলা হয়, আর্মি কমান্ড ইস্টার্ন এছাড়াও আলোচনা করেন চোপড়া আসনের এমএলএ হামিদুল রহমান ও অন্য বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে। এ সময় এই অঞ্চলের নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতিতে সামরিক বেসামরিক সহযোগিতার উপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। আসামের সীমান্ত এলাকায় কর্পসও পরিদর্শন করেন জেনারেল তেওয়ারি। এই সফরের সময় ইস্টার্ন আর্মি কমান্ডার আরও পর্যালোচনা করেন সীমান্ত এলাকায় অপারেশনাল প্রস্তুতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি। বুঝতেই পারছেন যে চিকেন নেককে কেন্দ্র করে ভারতীয় সেনাবাহিনী চারপাশ দিয়ে ঘিরছে। শুধু তাই নয়, বাংলাদেশ সীমান্ত দিয়েও ঘিরছে। কেন? এতদিন তো এমনটা প্রয়োজন হয়নি, আজকে কেন প্রয়োজন হচ্ছে? আজকে প্রয়োজন হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে একটি ভারত বিরোধী সরকার আছে এবং একই সাথে এই সরকারকে পৃষ্ঠপোষকতা করছে এবং এই সরকারকে দিয়ে উস্কানি তৈরি করছে এবং নিজেরা উস্কানি তৈরি করছে পাকিস্তান, যার দরুন ভারত সম্ভাব্য প্রস্তুতি কোনো রকমের উস্কানি হলেই একদম ফাটিয়ে দেবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পাকিস্তানি সামরিক তৎপরতা এবং বাংলাদেশের সামরিক বাহিনী পাকিস্তানে সবসময় থাকেই পাকিস্তানে। এই যে মুহূর্তে কথা বলছি এখনো আছে এবং দুদিন পরে আপনারা জানেন যে পাকিস্তান নৌবাহিনী প্রধানও বাংলাদেশে আসছেন। এরকম চলছে। আবার পাকিস্তান থেকে অস্ত্র মাদক এনে ভরিয়ে ফেলানো হয়েছে বাংলাদেশে। গতকালকে চট্টগ্রাম পোর্টে পাখির খাবারের ঘোষণা দিয়ে মাদক আনা হয়েছে। পাকিস্তান থেকে বাংলাদেশে কি আসতে পারে? এই তুরস্ক থেকে, পাকিস্তান থেকে অস্ত্রের চালান আসছে। কাজেই বাংলাদেশ অরক্ষিত, মানে একটা জঙ্গলে পরিণত হয়েছে। এই জঙ্গল থেকে যদি কোনো রকমের উস্কানি তৈরি হয়, ভারত সাথে সাথে অ্যাকশনে যাবে। এ কারণেই ভারত বাংলাদেশ সীমান্তের আরো কাছাকাছি এবং ভারতের কৌশলগত ভূমি শিলিগুড়ি করিডোর বা চিকেন নেককে কেন্দ্র করে মিলিটারি বেস ক্যাম্পের সংখ্যা আরো বাড়াচ্ছে এবং শোনা যাচ্ছে এটি নাকি আরো বাড়বে, আরো বিভিন্ন জায়গায় এখানে ছড়িয়ে দেওয়া হবে। কারণ ভারত নিরাপত্তার প্রশ্নে ভারত এতটাই উন্নতির দিকে ধাবিত হচ্ছে, এই উন্নতির জায়গায় যদি কেউ কোনো রকম নিরাপত্তা থ্রেট ক্রিয়েট করে তাকে ছাড়বে না। পাকিস্তানকে গত মে মাসে দেখিয়ে দিয়েছে। আজকে হয়তো বাংলাদেশকেও নিয়েও ভারত হয়তো অপেক্ষা করছে যে বাংলাদেশের দিক থেকে কোনো রকমের কোনো ঘটনা ঘটলে সেটিকেও সাইজ করে দেবে। তিনি ডক্টর ইউনূস সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন এবং বলেছেন তিনি বারবার ডক্টর ইউনূস সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুটছেন যে তার এই বিচার প্রক্রিয়াকে কেন ইউনূস সরকার একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানে জাতিসংঘের আইসিসিতে কেন নিয়ে যাচ্ছে না। শেখ হাসিনা এই যে আত্মবিশ্বাস বোধ করছেন, যেখানে তিনি বলছেন যে তার বিরুদ্ধে যেসব ভুয়া অভিযোগ, জালিয়াতির অভিযোগ আনা হয়েছে, যে তিনি প্রতি মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে সেখান থেকে গুলি চালানোর নির্দেশনা দিচ্ছিলেন, এ ধরনের অভিযোগ যারা আনছে সেখান থেকে স্পষ্ট যে তাদের রাষ্ট্র পরিচালনা কিভাবে করা হয়, কিভাবে রাষ্ট্র চলে, কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী চলে, এসব সম্পর্কে কোনো ধারণা নেই। শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন যে কোনো সুস্পষ্ট সুনির্দিষ্ট প্রমাণ ইউনূস সরকার কিংবা ওই ক্যাঙ্গারু কোর্ট বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করতে পারবে না, যেই প্রমাণে দেখা যাবে যে শেখ হাসিনা কোনোভাবে কোনো নিরাপত্তা বাহিনীকে জনতার উদ্দেশ্যে, বিক্ষোভকারীদের উদ্দেশ্যে গুলি চালানোর সরাসরি নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন যে তার যেসব ফোন কনভারসেশন এখন নিয়ে আসা হয়েছে, প্রকাশ করা হয়েছে, তিনি গুলির অর্ডার দিয়েছেন, গুলি চালাতে নির্দেশ দিয়েছেন এমন অভিযোগ প্রমাণ করতে, সেগুলো আউট অফ কনটেক্সট, মানে কোন পরিস্থিতিতে কি বিষয়ে কথা হচ্ছিল সেগুলো বিবেচনা না করে কয়েক সেকেন্ডের কনভারসেশন প্রমাণ হিসাবে হাজির করা হয়েছে। মানে এগুলোকে তিনি ফোনি এভিডেন্স মানে জাল সাক্ষ্য প্রমাণ বলছেন। গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এটা যে শেখ হাসিনাকে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে, জাতিসংঘের আদালতে নিয়ে যাওয়া হবে, কারণ তিনি বাংলাদেশে জনগণের উপর গুলি চালিয়েছেন। এসব প্রচারণার মধ্যে শেখ হাসিনা নিজেই বলছেন যে তিনি বারবার ইউনূস সরকারকে বলছেন তাকে যেন একটা ইম্পার্শিয়াল কোর্ট, একটা নিরপেক্ষ যোগ্য আদালতে নিয়ে যাওয়া হয়, যেটা আইসিসি, আন্তর্জাতিক অপরাধ আদালত, এবং সেখানে গেলেই প্রমাণিত হবে শেখ হাসিনার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা। এই সরকার, ইউনূস সরকার যখন বলে আসছে তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতেও বিচারের সম্মুখীন করা যেত, কিংবা আন্তর্জাতিকভাবে একেবারে অবাঞ্ছিত অপাঙ্ক্তেয় হয়ে পড়বেন শেখ হাসিনা এই কারণে যে তিনি যে ধরনের কার্যক্রম বাংলাদেশে চালিয়েছেন সেটা আন্তর্জাতিক অপরাধ আদালতেও বিচারযোগ্য, তখন শেখ হাসিনা নিজেই বলছেন যে ইউনূস সরকার এই ক্যাঙ্গারু কোর্টে, মানে এই সাজানো আদালতে তার বিচার না করে কেন তাকে বরং আইসিসিতে, আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়ার সাহস করছে না।
ইউনূস সরকারের উদ্দেশ্যে তিনি আরো কয়েকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি সরাসরি, এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রশ্ন ছিল না, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আইসিসিতে তো, আন্তর্জাতিক অপরাধ আদালতে তো ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আওয়ামী লীগ বরং গেছে, তখন শেখ হাসিনা বলেছেন যে তার নেতা কর্মী সমর্থক এমনকি বাংলাদেশের সাংবাদিক বুদ্ধিজীবী তাদের উপরে যে ধরনের মামলা, মিথ্যা মামলা চলছে, এমনকি মানে কারা হেফাজতে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে, সেখানে আন্তর্জাতিক অপরাধ আদালতের, জাতিসংঘের উচিত হবে যে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত শুরু করা। কারণ মানবাধিকার সংগঠনগুলো, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো, জাতিসংঘ এই ঘটনাগুলোকে চিহ্নিত করছে এবং এসব মানবাধিকার লঙ্ঘনে উদ্বেগ প্রকাশ করেছে। শেখ হাসিনা বলছেন যে হিউম্যান রাইটস এর মতো মানবাধিকার সংগঠন বলেছে যে ইউনূস সরকারের প্রথম 100 দিনেই 1000টি ভুয়া মামলা হয়েছে, যেখানে মানে নির্বিচারে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ওই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শেখ হাসিনা হঠাৎ প্রশ্ন করে বসেন যে এই যে ডক্টর ইউনূস, যিনি 6000 টাকা বেতনে গ্রামীণ ব্যাংকে চাকরি পেয়েছিলেন, সেই ডক্টর ইউনূস এই বিপুল বিশাল সম্পদ কি করে গড়ে তুললেন? শেখ হাসিনা জিজ্ঞেস করছেন যে 6000 টাকা বেতনের কর্মচারী ডক্টর ইউনূসের এখন কিভাবে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে 5000 কোটি টাকা ফিক্সড ডিপোজিট, অর্থাৎ 5000 কোটি টাকার সঞ্চয় থাকে, সেই বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেছেন যে ইউনূসের বিরুদ্ধে তো ট্যাক্স ইভেশনের মামলাও আছে, কর ফাঁকি দেওয়ার মামলাও আছে, এবং তখন মানে কি বিশাল বিপুল সম্পদ ডক্টর ইউনূসের নিশ্চয়ই আছে, সেটা আমাদেরও মনে পড়ে যায় যখন আমাদের মনে পড়ে যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসা মাত্র তিনি কিন্তু তার 666 কোটি টাকার কর মওকুফ করিয়ে নিলেন। মানে কত বিশাল বিপুল সম্পদ থাকলে 650 কোটি টাকার উপরের কর মওকুফ করাতে হয়, এবং ডক্টর ইউনূস ক্ষমতায় এসেই কিন্তু এই ব্যবস্থা করেছেন যে তিনি সহ তার কোনো প্রতিষ্ঠানে আগামী 5 বছর কোনো কর দিতে হবে না। শেখ হাসিনা এই অভিযোগগুলো কিন্তু এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভারতের এই সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিকগুলোর একটিতে এই সুনির্দিষ্ট অভিযোগটি তুলে ধরলেন এবং তিনি প্রশ্ন করেছেন যে কত বিশাল বিপুল সম্পদের মালিক তিনি হয়েছেন, যে তিনি কি করে ক্লিন্টন ফাউন্ডেশন কিংবা হিলারি ক্লিন্টনের ক্যাম্পেইনে টাকা দিতে পারলেন, এত টাকা উনি পেলেন কোথায়? এই প্রশ্নের উত্তরটা শেখ হাসিনা সম্ভবত আগামী অনেক মাস বছর ধরে খুঁজতে থাকবেন। এবং আমার কাছে মনে হয়েছে যে এই যে যাকে সরিয়ে ডক্টর ইউনূস বসলেন এবং যার অত্যাচার, নির্যাতন, তারপর তাদের ভাষায় গণহত্যা, এসবের বয়ান তারা বিভিন্ন জায়গায় তুলে ধরতে চাইলেন, এখন এই যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উল্টো সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুটছেন ডক্টর ইউনূসকে যে কেন একটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত আদালতে বিচার না করে তার বিচারটা তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাচ্ছেন না। শেখ হাসিনা উল্টো নিজেরা যে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইউনূস সরকারের অত্যাচার নির্যাতনের খতিয়ান তুলে নিয়ে গেছেন, প্রতিশোধমূলক সহিংসতার খতিয়ান তুলে ধরেছেন, সে কথা বলছেন, এবং ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে কি করে এত ধন সম্পদের মালিক হলেন সেই প্রশ্ন তুলেছেন। শেখ হাসিনার এই সাক্ষাৎকারটিতে তাকে জিজ্ঞেস করেছিলেন হিন্দুস্তান টাইমসের সাংবাদিক যে ডক্টর ইউনূস তো বলেন যে ভারতের সঙ্গে সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে কারণ ভারত আপনাকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা সরাসরি বলেন যে তাকে আশ্রয় দেওয়ার সঙ্গে ডক্টর ইউনূসের সঙ্গে কিংবা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা খারাপ হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নাই। ভারতের সঙ্গে ডক্টর ইউনূস সরকার বাংলাদেশের সম্পর্কটা খারাপ করেছে তার ক্যাওটিক ভায়োলেন্ট পররাষ্ট্রনীতির মাধ্যমে, মানে বিশৃঙ্খল, সহিংস, এক্সট্রিমিস্ট, চরমপন্থা দ্বারা প্রভাবিত একটা পররাষ্ট্রনীতি মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্কটা খারাপ করা হয়েছে। শেখ হাসিনা এই সাক্ষাৎকারে স্পষ্টত বলেছেন যে বাংলাদেশের প্রসপারিটি, উন্নয়ন এবং নিরাপত্তার জন্য ভারত বাংলাদেশের সম্পর্কটা ভালো থাকা অত্যন্ত জরুরি, এবং ভারত এখনো এবং আগেও সবসময় বাংলাদেশের প্রধান মিত্র, মানে মোস্ট ইম্পর্টেন্ট অ্যালাই ছিল। এবং শেখ হাসিনা বলছেন যে তিনি মনে করেন না যে বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের সঙ্গে সম্পর্কটা যে এত খারাপ করে ফেলা হয়েছে সেটাকে ভালো চোখে দেখে। শেখ হাসিনা ব্যক্তিগতভাবে তিনি বলেছেন, এই সাক্ষাৎকারে এটাও নিজে থেকে বলেছেন যে তিনি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চান ভারতের জনগণকে তাকে একটা নিরাপদ আশ্রয় দেবার জন্য। শেখ হাসিনা এই সাক্ষাৎকারেও প্রশ্নের জবাবে আবারও বলেছেন যে বাংলাদেশের ওল্ডেস্ট এবং লার্জেস্ট, মানে বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটাকে যে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সেটা একটা সরাসরি সংবিধানের লঙ্ঘন, এবং এর মাধ্যমে বাংলাদেশের 173 মিলিয়ন জনগোষ্ঠী। ভিডিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।